নমস্কার। গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। শ্রোতা বন্ধুদের অনুরোধ রক্ষা করাই আমার প্রধান এবং প্রথম কর্তব্য বলে আমি মনে করি। তাই বিগত কয়েকটি পর্ব ধরে আমি যে উপন্যাসটি শোনাচ্ছি সেটিও আপনাদেরই অনুরোধ রক্ষার্থেই আমি বেছে নিয়েছি, যেটি আপনারা সবাই জানেন বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এক অবিস্মরণীয় প্রেম কাহিনী, যার নাম দেবদাস। এই উপন্যাসটিকে বিভিন্ন চরিত্রের সমারোহ আমরা দেখতে পাব, আর এই উপন্যাসটিকে আমরা হিন্দি এবং বাংলা ছায়াছবি রূপেও সকলেই দেখেছি। উপন্যাসটি 1917 সালে প্রকাশিত হয়েছিল প্রথমে। গ্রাম্য পরিবেশে বাল্যকাল থেকেই একসাথে বেড়ে ওঠা দেবদাস ও পার্বতীর অপূর্ব প্রেম কাহিনী আমরা দেখতে পেয়েছি এই গ্রন্থে। বাল্যকালের সেই দামাল দস্যিপনা কিভাবে প্রেমে পরিণত হয়েছে তাও জানতে পারবো আমরা এই গ্রন্থ থেকেই। কিন্তু সেই বাল্যপ্রেম প্রণয়ে কি পরিণত হয়েছিল জানতে গেলে সমগ্র উপন্যাসটি কিন্তু আপনাদেরকে শুনতে হবে পুরোটা। তারপরে পথে যেতে যেতে আমরা সন্ধান পাব চুনিলাল, চন্দ্রমুখী, ধর্মদাসের মতো বেশ কিছু অসম্ভব রঙিন চরিত্রের। সব কিছু ছাপিয়ে প্রেমের পরিণতি জানতে হলে শুনতেই হবে প্রত্যেকটি বর্ণময় পর্ব। চলুন শুরু করা যাক আজকের চতুর্থ পর্ব। না, চতুর্থ পর্ব অবধি আমি আপনাদের শুনিয়েছি। আজকে আমি শোনাবো পঞ্চম পর্ব, কিন্তু চতুর্থ পর্বের একটুখানি ধরিয়ে দিই শেষটা, না হলে পঞ্চম পর্ব শুরুটা আপনাদের ভালো লাগবে না। চতুর্থ পর্বে আমরা শুনেছি পার্বতী আর দেবদাসের প্রেম কাহিনী। পার্বতীর মা যখন জানতে পারে তখন সে দেবদাসের বাড়িতে জানায়, কিন্তু পাশাপাশি বাড়িতে বিবাহে একেবারেই আগ্রহী ছিল না দেবদাসের পিতা বা মাতা। অতঃপর দেবদাসও বাবা মায়ের অমতে গিয়ে কোনো কাজ করতে রাজি ছিল না। রাতের অন্ধকারে পার্বতী একদিন দেবদাসের বাড়ি এসে তার পা ধরে জানিয়ে গেছিল যে সে একমাত্র দেবদাসকেই বিয়ে করতে চায়, আর কাউকে নয়। কলকাতা থেকে ফিরে এসে এই কথা কিন্তু রাখতে পারেনি দেবদাস, সে আবার ফিরে গেছিল। এদিকে দেবদাসের এই বিবাহের আগ্রহ না থাকার জন্য পার্বতীর বাড়ি থেকে তার জন্য এক সম্ভ্রান্ত পরিবারের একজনকে বেছে নেওয়া হয় স্বামী হিসেবে বরণ করে নেওয়ার জন্য। পার্বতীর থেকে বয়সে অনেকটাই বড়, প্রায় 40 ঊর্ধ্ব, কিন্তু কিছু করার নেই। দেবদাস প্রত্যাখ্যান করেছে, তাই 1 মাসের মধ্যেই তার বিয়ে দিয়ে তার বাবা মা দেখিতে চান যে তাদের মেয়েও ফেলনা নয়। অতঃপর চতুর্থ পর্বে আমরা শুনেছি ওই বয়স্ক ভদ্রলোকের সঙ্গে পার্বতীর বিবাহ সম্পন্ন হল। আর দেবদাস কি করলো এবার? চলুন এইবার আমরা শুরু করি পঞ্চম পর্ব। হ্যাঁ, আর দেবদাস সে রাত্রিটা সে কলিকাতা ইডেন গার্ডেনের একটা বেঞ্চের ওপর বসিয়া কাটাইয়া দিল। তাহার খুব যে একটা ক্লেশ হইতেছিল বা যাতনায় মর্মভেদ হইতেছিল
তাহা কিন্তু নয়। কেমন একটা শিথিল ঔদাস্য ধীরে ধীরে বুকের মধ্যে জমা হইয়া উঠিতেছিল। নিদ্রার মধ্যে শরীরের কোনো একটা অঙ্গ হঠাৎ পক্ষাঘাত হইলে ঘুম ভাঙিয়া সেটার উপর যখন অধিকার খুঁজিয়া পাওয়া যায় না, তেমনই লাগছিল। বাইরে রাস্তা দিয়ে অসংখ্য গাড়ির যাতায়াত, তার হর্নে মাঝে মাঝে চোখটা খুলিয়া সে একটু কেমন যেন অতর্কিতে তাকাইয়া রহিল বাইরের দিকে। তাহার পর সে ধীরে ধীরে বুঝিতে পারিল তাহার শরীর কেমন শিথিল হইয়া গেছে। ধীরে ধীরে জ্ঞান জন্মায় যে এটা তাহার নিজেরই যে এখন নেই, সে যেন জ্ঞানহীন হইয়া পড়িয়াছে, সে বুঝতে পারিল। দেবদাস এমনি ধীরে ধীরে সমস্ত রাত্রিটা চিরদিনের জন্য বিচ্ছেদ ঘটিয়া গেছে বলে একাকী কাটাইয়া দিল। এখন তাহার উপর মিথ্যা রাগ অভিমান আর কিছুই ঘটিবে না। সাবেক অধিকারের কথাটা ভাবিতে যাওয়াই তার ভুল হইবে। তখন সূর্যোদয় হইতেছিল। দেবদাস উঠিয়া দাঁড়াইয়া ভাবিল, কোথায় যাই? হঠাৎ স্মরণ হইল তাহার কলিকাতার বাসাটা, সেখানে চুনিলাল আছে। দেবদাস চলিতে লাগিল। পথে বার দুই ধাক্কা খাইল। হোঁচট খাইয়া আঙুল থেকে রক্তপাত ঘটিল। টাল খাইয়া একজনের গায়ের উপর পড়িতেছিল, সে মাতাল বলিয়া ঠেলিয়া দিল। এমনি করিয়া ঘুরিয়া ঘুরিয়া দিন শেষে মেসের দরজায় আসিয়া দাঁড়াইল। চুনিবাবু তখন বেশ সাজাগোজা করিয়া বাহির হইতেছিলেন। এ কি দেবদাস, তুমি? কি মনে করে? দেবদাস নীরবে চাহিয়া রহিল। কখন এলে হে? মুখ শুকনো, স্নানাহার হয়নি বুঝি? ও কি? দেবদাস পথের উপরেই বসিয়া পড়িতেছিল। চুনিলাল তার হাত ধরিয়া ভিতরে লইয়া গেল। নিজের শয্যার উপর বসাইয়া শান্ত করিয়া জিজ্ঞাসা করিল, ব্যাপার কি বলো হে দেবদাস? মানে কাল আমি বাড়ি থেকে এসেছি। কাল? তাহলে সমস্ত দিন ছিলে কোথায়? রাতেই বা কোথায় ছিলে? ইডেন গার্ডেনে। পাগল নাকি? কি হয়েছে বলো দেখি তোমার? আর শুনে কি হবে? না না, বলো বলো, এখন খাওয়া দাওয়া করো। তারপর তোমার জিনিসপত্র এখন কোথায়? কিছুই আনিনি। তা হোক, এখন খেতে বসো। তখন জোর করিয়া চুনিলাল কিছুটা আহার করাইয়া শয্যায় শুইতে আদেশ করিয়া দ্বার রুদ্ধ করিতে করিতে বলিল, একটু ঘুমোবার চেষ্টা করো তো, আমি রাত্রে এসে তোমাকে তুলব, কেমন? বলিয়া সে তখনকার মতো চলিয়া গেল। রাত্রি 10টার মধ্যে সে ফিরিয়া আসিয়া দেখিল দেবদাস তাহার বিছানায় গভীর নিদ্রায় মগ্ন। না ডাকাইয়া সে নিজে একখানা কম্বল টানিয়া লইয়া নিচে মাদুর পাতিয়া শুইয়া পড়িল। সারা রাত্রির মধ্যে দেবদাসের ঘুম ভাঙিল না, প্রভাতেও না। বেলা 10টার সময় সে উঠিয়া বসিয়া কহিল, চুনিবাবু, কখন এলে? এইমাত্র আসছি। তবে তোমার কোনো রকম অসুবিধা হয়নি তো? না না, কিচ্ছু না। দেবদাস কিছুক্ষণ তাহার মুখপানে চাহিয়া থাকিয়া কহিল, চুনিবাবু, আমার যে কিছু নেই, তুমি আমাকে প্রতিপালন করো, করবে গো? চুনিলাল হাসিল। সে জানিত দেবদাসের পিতামাতা ধনবান ব্যক্তি, তাই হাসিয়া কহিল, আমি আমি প্রতিপালন করব? বেশ কথা, তোমার যতদিন ইচ্ছা থাকো আমার কাছে, কোনো ভাবনা নেই।
টুনিবাবু, তোমার আয় কত? ভাই, আমার আয় তো সামান্যই। বাটিতে কিছু বিজয় সম্পত্তি আছে, তা দাদার কাছে গচ্ছিত রেখে আমি এখানে বাস করছি। কিন্তু প্রতি মাসে 70 টাকা হিসেবে পাঠিয়ে দেন। এতে তোমার আমার স্বচ্ছন্দে চলে যাবে। তুমি বাড়ি যাও না কেন? চুনিলাল ঈষৎ মুখ ফিরাইয়া কহিল, সে অনেক কথা। দেবদাস আর কিছু জিজ্ঞাসা করিল না। ক্রমে আহার আদি সম্পন্ন করিয়া বসিয়া রহিল। তাহার পর দুইজনে স্নানাহার শেষ করিয়া পুনরায় ঘরে আসিয়া বসিল। চুনিলাল বলিল, দেবদাস, বাপের সঙ্গে ঝগড়া করেছ? না না। তাহলে আর কার সঙ্গে? দেবদাস তেমনি জবাব দিল, না না, কিচ্ছু না। তাহার পর চুনিলালের হঠাৎ অন্য কথা স্মরণ হইল। কহিল, ও আচ্ছা আচ্ছা, তোমার এখনো বিয়েই হয়নি, তাই না? এই সময় দেবদাস অন্যদিকে মুখ ফিরাইয়া শুইয়া পড়িল। অল্পক্ষণে চুনিলাল দেখিল দেবদাস ঘুমাইয়া পড়িয়াছে। এমনি করিয়া ঘুমাইয়া ঘুমাইয়া আরও 2 দিন অতীত হইল। তৃতীয় দিবসের প্রাতঃকালে দেবদাস সুস্থ হইয়া উঠিয়া বসিল। মুখ হইতে সে ঘন ছায়া যেন খানিকটা কাটিয়া গিয়াছে বলিয়া আমার মনে হইল। চুনিলাল জিজ্ঞাসা করিল, আজ শরীর কেমন? বেশ তো, বোধ হলো আমার অনেকটাই ভালো শরীরটা। আচ্ছা চুনিবাবু, রাতে তুমি কোথায় যাও? আজ চুনিলাল লজ্জিত হইল, বলিল, তা তো যাই বটে, কিন্তু সে কথা আর কেন জিজ্ঞাসা করছো? না না, লেখাপড়া ছেড়ে দিয়েছি তো। ছি, তা কি হয়? 2 মাস, মানে মাস 2 পরে তোমার পরীক্ষা। পড়াও তোমার মন্দ হয়নি। এবার কেন যাও না? এবার পরীক্ষা দাও না। না, পড়া ছেড়ে দিয়েছি। চুনিলাল চুপ করিয়া রহিল। দেবদাস পুনরায় জিজ্ঞাসা করিল, কোথায় যাও বললে না তো? তোমার সঙ্গে আমিও যাব। চুনিলাল দেবদাসের মুখপানে চাহিয়া বলিল, কি জানো দেবদাস, আমি খুব ভালো জায়গায় যাই না, বুঝেছ? দেবদাস যেন আপনার মনে কহিল, ভালো আর মন্দ ছাই কথা। চুনিবাবু, আমাকে সঙ্গে নেবে না? তা তা আমি নিতে পারি, কিন্তু তুমি যেও না। না, আমি যাবই। না না, আমি যাবই। যদি ভালো না লাগে আর না হয় যাব না। কিন্তু তুমি যে সুখের আশায় প্রত্যহ উন্মুখ হইয়া চলো। যাই হোক টুনিবাবু, আমি নিশ্চয়ই যাব একবার। চুনিলাল মুখ ফিরাইয়া একটু হাসিল, মনে মনে কহিল, হ্যাঁ, আমার দশা। মুখে বলিল, আচ্ছা, তাই হবে, যেও। অপরাহ্নবেলায় ধর্মদাস জিনিসপত্র লইয়া উপস্থিত হইল। দেবদাসকে দেখিয়া কাঁদিয়া ফেলিল। দেবদাস আজ 3-4 দিন ধরে কেমন যেন একটা অসহায়ভাবে রয়েছে। আর 3-4 দিন ধরে মা যে কত কাঁদছেন, হায়, কে জানে এটা। কেন রে? কিছু না বলে হঠাৎ চলে এলে কেন? একখানা পত্র বাহির করিয়ে আমার মনে হলো
তাতে কিছু লিখে দেওয়া উচিত। তারপরে আবার একটা চিঠি বাহির হইল, এবং তারপরে দেখিতে পাইল ওটা মার চিঠি। চুনিলাল ভিতরের খবর বুঝিবার জন্য উৎসুকভাবে চাহিয়া রহিল। দেবদাসের পত্র পাঠ করিয়া দেখিয়া দিল এবং রাখিয়াও দিয়েছিল। জননী বাড়ি আসিবার জন্য আদেশ অনুরোধ করিয়া কতকটা অনুমান করিতে পারিয়াছিলেন। ধর্মদাসের হাত দিয়ে লুকাইয়া অনেকগুলো টাকাও পাঠাইয়াছিলেন। ধর্মদাস সেগুলো হাতে দিয়া কহিল, দেবতা, বাড়ি চলো, আমি যাব না, তুই ফিরে যা। রাত্রিরে দুই বন্ধু বেশ বিন্যাস করিয়া বাহির হইল। দেবদাসের এই সকল অবস্থায় তেমন একটা প্রবৃত্তি ছিল না, কিন্তু চুনিলাল কিছুতেই সামান্য পোশাকে বাহির হইতে রাজি হইল না। 9টার সময় একখানা ভাড়াটিয়া গাড়ি চিতপুরের একটা দ্বিতল বাড়ির সম্মুখে আসিয়া উপস্থিত হইল। চুনিলাল দেবদাসের হাত ধরিয়া ভিতরে প্রবেশ করিলেন। গৃহস্বামীর নাম চন্দ্রমুখী। সে আসিয়া অভ্যর্থনা করিল। এইবার দেবদাসের সর্বময় কর্ত্রী অর্থাৎ দেবদাসের তখন যেন মনে হচ্ছিল এই সর্বময় কর্ত্রী বোধহয় সবাইকে একা হাতে শাসন করে। এইবার দেবদাসের সর্বশরীর কেমন জ্বালা করিয়া উঠিল। সে যে এই কদিন ধরিয়া নিজের অজ্ঞাতসারে নারী দেহের ছায়ার উপরে বিমুখ হইয়া উঠিয়াছিল, ইহা সে নিজেই জানিত না। চন্দ্রমুখীকে দেখা মাত্রই অন্তরের নিবিড় ঘৃণা দাবদাহের মতো বুকের ভিতর প্রজ্বলিত হইয়া উঠিল। চুনিলালের মুখপানে চাহিয়া ভ্রুকুটি করিয়া রহিল। চুনিবাবু, ও কোন হতভাগা, এখানে আমায় কোন জায়গায় আনলে? তার তীব্র কণ্ঠ ও চোখের দৃষ্টি দেখিয়া চন্দ্রমুখী ও চুনিলাল উভয়েই হতবুদ্ধি হইয়া গেল। পরক্ষণে চুনিলাল আমাকে বলিল, অর্থাৎ সেখান থেকে চলিয়া যাইবার উদ্দেশ্যেই, পরক্ষণে চুনিলাল আপনাকে সামলিয়া লইয়া দেবদাসের একটা হাত ধরিয়া কোমল কণ্ঠে কহিল, চলো চলো, ভিতরে গিয়ে বসি চলো। দেবদাস আর কিছুই কহিল না। ঘরের ভিতর আসিয়া নিজের বিছানায় বিষণ্ণ নত মুখে উপবেশন করিল। চন্দ্রমুখীও নীরবে অদূরে বসিয়া রহিল। এক ঝি রূপ বাঁধানো হুঁকার তামাক সাজিয়া আনিয়া দিল। দেবদাস স্পর্শও করিল না। চুনিলাল মুখ ভার করিয়া চুপ করিয়া বসিয়া রহিল। এ কি করবে সে ভাবিয়াই পাইতেছিল না। অবশেষে চন্দ্রমুখীর হাতেই হুঁকোটা দিয়া স্থান পরিবর্তন করিয়াছিল। যে দুই একবার টানিবার সুযোগ হইয়াছিল, তীক্ষ্ণ দৃষ্টিতে দেবদাস তাহার মুখ পানে চাহিয়া থাকিয়া হঠাৎ নিরতিশয় ঘুণাক্ষরেও রাগ না দেখিয়া বলিল, কি অসভ্য আর কি বিশ্রী না দেখতে! ইতিপূর্বে চন্দ্রমোহীকে কেহ কখনো কথায় ঠেকাইতে পারে নাই। এদিকে অপ্রতিভ করা অত্যন্ত কঠিন কাজ, কিন্তু দেবদাসের এই আন্তরিক ঘৃণার সরল এবং কঠিন উক্তি তাহার ভিতরে গিয়ে তখন যেন পৌঁছে গেছিল। ক্ষণকালের মধ্যে সে হতবুদ্ধি হইয়া গেল, কিন্তু কিছুক্ষণ পর আরও দুই বাহু এগিয়ে গেল। তারাও বারদুই গুড়গুড় করিয়া শব্দ করিল, কিন্তু চনকমুখী মুখ দিয়া আর ধোঁয়া বাহির হইল না। তখন
চুনিলালের সঙ্গে পুকুর দিয়ে সে একবার দেবদাসের মাথার দিকে মেরেছিল, আর তার মুখেও অনেক কাটার দাগ আছে। তখন চুনিলালের হাতে হুঁকো দিয়ে সে একবার দেবদাসের মুখের দিকে চাহিয়া দেখিলই। তাহার পর নিঃশব্দে বসিয়া রহিল। নির্বাক তিনজনেই শুধু গুড়গুড় করিয়া হুঁকোর শব্দ করিতেছিল, কিন্তু তাহা যেন বড় ভয়ে ভয়ে। বন্ধুমণ্ডলীর সঙ্গে তর্কে উঠে হঠাৎ নির্ভয়াকে পাশে এনে বসাইয়া দিল। প্রত্যেকেই যেমন নীরবে নিজের মনে ফুলিতে থাকে এবং ক্ষুব্ধ অন্তঃকরণ মিছিমিছি একটা রকম বাইরে বেরিয়ে যায়, এমনি তিনজনই মনে মনে বলিতে লাগিল, তাই তো তাই তো, এ কেমন হলো? তেমনি দ্রুত কেহই স্বস্তি পাইতেছিল না। চুনিলাল হুঁকো রাখিয়া দিয়া নিচে নামিয়া গেল। বোধ করি আর একবার অন্য কাজ খুঁজিয়া পাইতে পারে, কিন্তু পাইল তো না। ঘরে নির্জনে দুইজনে থামিয়া রইল। দেবদাস মুখ তুলিয়া চাহিল, তারপর কহিল, তুমি তুমি টাকা নাও। চন্দ্রমুখী সহসা উত্তর দিতে পারিল না। আজ তার 40 বৎসর বয়স হইয়াছে। এই 9-10 বছরের মধ্যে কত বিভিন্ন প্রকৃতির লোকের সঙ্গে যে আলাপ হয়েছে তার কোনো ঠিক নেই। একটু ইতস্তত করিয়া কহিল, আপনার যখন পায়ের ধুলো পড়েছে। দেবদাস কথাটা শেষ করিতে না দিয়েই বলিয়া উঠিল, পায়ের ধুলোর কথা নয়, টাকা নাও কি সেটা বলো। তা নিই বই কি, কি করলে আমাদের চলবে? টাকা না নিলে কি চলবে? কি করে চলবে? থাক, অত আর শুনতে চাই না। কেন? না, আমি আর অতটা শুনতে চাই না। বলিয়া সে পকেটে হাত দিয়ে একখানা নোট বার করিল এবং চন্দ্রমুখীর হাতে দিয়েই চকিতে চলিতে উদ্যত হইল। এইবার একবার চলিয়াও সে পিছন ফিরিয়া দেখিল না যে কত টাকা দিল। চন্দ্রমুখী বিনীতভাবে কহিল, এরই মধ্যে বাড়ি যাবেন? দেবদাস কথা কইল না, বারান্দায় আসিয়া দাঁড়াইল। চন্দ্রমুখী একবার ইচ্ছা হইল টাকাটা ফিরাইয়া দেয়, কিন্তু কেমন একটা তীব্র সংকোচ তাকে বাধা দিল। সে পারিল না। বোধ করিবা একটু ভয়ও তার হইয়াছিল। তাছাড়া অনেক লাঞ্ছনা গঞ্জনা অপমান সহ্য করা অভ্যেস তাদের আছে বলেই নির্বাক নিস্পন্দ হইয়া চৌকাঠে দাঁড়াইয়া রহিল। দেবদাস সিঁড়ি বাইয়া নিচে নামিয়া গেল। সিঁড়ির পথেই চুনিলালের সহিত দেখা হইল। সে আশ্চর্য হইয়া প্রশ্ন করিল, কোথায় যাচ্ছ দেবদাস? বাসায় যাচ্ছি। সে কি হে? দেবদাস আরও 2-3টে সিঁড়ি নামিয়া পড়িল। চুনিলাল কহিল, চলো চলো চলো, আমিও যাই তাহলে। দেবদাস কাছে আসিয়া তাহার হাত ধরিয়া বলিল, হ্যাঁ চলো। একটু দাঁড়াও, একবার ওপর থেকে আসি। না, আমি যাই, তুমি পরে এসো, বলিয়া দেবদাস চলিয়া গেল। চুনিলাল ওপরে আসিয়া দেখিল চন্দ্রমুখী তখনও সেইভাবে চৌকাঠ ধরিয়া দাঁড়াইয়া আছে। তাহাকে দেখিয়া কহিল, বন্ধু চলে গেল? হ্যাঁ। চন্দ্রমুখী হাতের নোট দেখিয়া কহিল, এই দেখো, কিন্তু ভালো বোধ করো তো, নিয়ে যাও না, তোমার বন্ধুকে ফিরিয়ে দিও।
চুনিলাল কহিল, সে ইচ্ছা করে তোমাকে দিয়ে গেছে, আমি ফিরিয়ে নেব কেন? নিতে যাবই বা কেন? এতক্ষণ পর চন্দ্রমুখী একটুখানি হাসিল, কিন্তু হাসিতে আনন্দ ছিল না। কহিল, ইচ্ছা করে নয়, আমার টাকা আমি যে কোনোভাবে আমি কারোর থেকে নিই না। আমরা টাকা নিই, তাই জন্য রাগ করে সে দিয়ে গেছে বোধ হয়, জানো তো? হ্যাঁ চুনিবাবু, লোকটা কি পাগল গো? একটুও না। তবে আজ কদিন থেকে ওর মনটা ভালো নেই, বুঝলে? কেন মন ভালো নেই কিছু জানো? তা জানি নে, বোধহয় বাড়িতে কিছু একটা হয়ে থাকবে। তবে তবে এখানে আনলে কেন গো? আমি আনতে চাইনি তো, সে নিজে জোর করে এসেছিল। চন্দ্রমুখী এবার যথার্থই বিস্মিত হইল, কহিল, জোর করে নিজে এসেছিল আমাদের এখানে সমস্ত কিছু জেনে? চুনিলাল একটুখানি ভাবিয়া কহিল, হ্যাঁ তা বই কি, সমস্তই তো জানতো ও, আমি তো আর ওকে ভুলিয়ে আনিনি। চন্দ্রমুখী কিছুক্ষণ চুপ করিয়া কি ভাবিয়া কহিল, চুনি, আমার একটা উপহার। মানে কি? না, তুমি তো অনেক উপহার আমায় দেবে বলেছিলে, তার বদলে আমাকে একটা উপকার করে দেবে। কি? তোমার বন্ধু কোথায় থাকেন? আমার কাছে। আর একদিন তাকে আনতে পারবে? তা বোধহয় পারবো না, জানো। এর আগেও কখনো সেসব জায়গায় কোনো দিন আসেনি, পরেও বোধহয় কখনো আসবে না। কিন্তু কেন বলো দেখি? চন্দ্রমুখী একটু ম্লান হাসি হাসিয়া কহিল, চুনি, যেমন করে হোক, ভুলিয়ে ভালিয়ে যেভাবে হোক, তাকে একটিবার নিয়ে এসো না আমার কাছে। চুনি হাসিল, চোখ টিপিয়া কহিল, হো, ধমক খেয়ে ভালোবাসা জন্মালো নাকি তোমার? চন্দ্রমুখীও হাসিল, কহিল, না না, না দেখে নোট দিয়ে যায় যে, এটা বুঝলে না, সে কি খারাপ লোক? চুনি চন্দ্রমুখীকে কতটা চিনিতে পারিয়াছিল। ঘাড় নাড়িয়া বলিল, না না, নোট ফোটের লোক আলাদা, সে তুমি নও। কিন্তু সত্যি কথাটা কি একটু বলো তো? চন্দ্রমুখী কহিল, সত্যি একটু মায়া পড়েছে। চুনি বিশ্বাস করিল না, হাসিয়া কহিল, এই 5 মিনিটের মধ্যে? এবার চন্দ্রমুখীও হাসিতে লাগিল, বলিল, তা হোক, মন ভালো হলে আর একদিন এনো, আর একবার দেখব তাকে। আনবে তো? কি জানি, আমার মাথার দিব্যি রইল কিন্তু। আচ্ছা আচ্ছা, দেখব ক্ষণ। এরপর এরপর কি চুনিলাল পারবে দেবদাসকে আবার চন্দ্রমুখীর কাছে নিয়ে আসতে? নাকি এটাই শেষ? নাকি এটাই শেষের শুরু? জানতে হলে অবশ্যই শুনতে হবে পরবর্তী পর্ব। আজ তাহলে এইটুকুই। তবে যাবার আগে একটি কথা আপনাদের জানাই, যারা আমার গল্প শুনছেন কিন্তু এখনও গল্পকথার ডালি পরিবারের সদস্য হননি, তাদের কাছে অনুরোধ, একটা সাবস্ক্রাইবের মাধ্যমে গল্পকথার ডালি পরিবারের সদস্য হয়ে যান। আর যদি ভালো লাগে তাহলে যাবার আগে একটা লাইক দিয়ে যাবেন। আজ তাহলে এইটুকুনি। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আগামী পর্ব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।